আমি কিছুদিন আগে যে সমস্ত তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো একসাথে করে প্লাস আমার কিছু বন্ধু-বান্ধবের সাথে এগুলো ডিসকাস করে আমার কাছে মনে হয়েছে যে এ ব্যাপারে আমার প্রেডিকশন বা সম্ভাব্য এটা কোনো কনক্লুসিভ কোনো কিছু না। আমি জাস্ট কতগুলো তথ্য একসাথে করে সম্ভাব্য কি হতে পারে এই ধরনের একটা জিনিস আলাপ করব। প্রথমে আমি বলব যে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে হঠাৎ করে পুরা সারা বাংলাদেশ থেকে ভারতীয় যারা চাকরি করতেন তারা বিনা নোটিশে, এই যে যেমন রূপপুরে ওখানে বোধহয় 9 জন ছিল ভারতীয় নাগরিক, তারা চলে গেছে। এর মধ্যে আহ, ভারত চেষ্টা করেছে ডিপ্লোম্যাটিক্যালি, তারা বাংলাদেশকে নন ফ্যামিলি স্টেশন, মানে যেটা নর্মালি যুদ্ধ বিধ্বস্ত দেশে যেরকম হয় ওটা করার চেষ্টা করেছে। বাট অন্যান্য আহ, আমাদের যে সহযোগী দেশ যারা আছে তাদের ডিপ্লোম্যাটদেরকেও সে কনভিন্স করার চেষ্টা করছিল যে বাংলাদেশে এখন এই বর্তমানে একটা অস্থিতিশীল। এটা এর পাশাপাশি হচ্ছে বাংলাদেশের যে সামনে নির্বাচনটা। আমি একটা জিনিস কনফার্ম হলাম যে ইলেকশন কমিশন সেনাবাহিনীর চেয়েছিল 40,000 থেকে 50,000। আমার কাছে বলেছে 40,000, বাট 40,000 আমার কাছে খুব কম মনে হয়েছে। এর আগে ইলেকশনে এর আগে যে ইলেকশনটা যেটা হয়েছিল ওটাতেই অনেক কম ডেপ্লয়মেন্ট ছিল, আমি যতদূর জানি 30,000 ডেপ্লয়মেন্ট ছিল। সেনাবাহিনী ভলেন্টিয়ার বলেছে তারা প্রথমে, যে কনফারেন্সটা আমার মনে আছে, যে ওই কনফারেন্সে বলেছিল যে 1,00,000 সেনাবাহিনী ডিপ্লয় করবে, পরবর্তীতে 1,00,000 ডিপ্লয় করবে। আমার কাছে জিনিসটা একটু খটকা লাগছে যে ইলেকশন কমিশন যদি 40 বা 50,000 চায়, সেনাবাহিনী ভলেন্টিয়ার দিচ্ছে, আর সেই সেনাবাহিনীর প্রধান হচ্ছে জেনারেল ওয়াকার, যে কিনা আওয়ামী লীগকে ফেরত আনতে চায়, যে কিনা বিএনপির সাথে যাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই ধরনের ভিজুয়াল অনেক প্রমাণ আমি এর আগেই বলেছি, এটা নিয়ে আর এখন ডিসকাস করব না। এরকম একটা পরিস্থিতিতে কেন উনি ভলেন্টিয়ার, এখন শুনতেছি 1,00,000-এর মতো লোক ডিপ্লয় হবে সারা বাংলাদেশে। অ্যাট দ্য সেম টাইম আমি দেখতেছি উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা বিবৃতি দিচ্ছেন যে সেনাবাহিনী একটা ভালো ইলেকশন করবে, যেটা স্বাগত জানাই, যে সেনাবাহিনী একটা ভালো ক্রেডিয়েবল নিরপেক্ষ ভূমিকা পালন করবে। ইজ গুড। অ্যাট দ্য সেম টাইম যারা লেফটেন্যান্ট কর্নেল মেজর যারা বিভিন্ন জায়গায় ডিপ্লয় হয়েছে সারা বাংলাদেশে, আমি বেশ কিছু ভিডিও দেখেছি, ওখানে তারা স্থানীয় জনগণের সাথে খুব প্রেজুডিস ছাড়া একদম ক্লিন মাইন্ডে কথা বলতেছে যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবে এবং সবাইকে আহ্বান জানাচ্ছে আপনারা ভোট দিতে আসেন। ওকে, দ্যাটস ফাইন। এখন আসি এর সাথে, যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সরকার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিনের রিটায়ারমেন্টের প্রেক্ষিতে 2 জন লেফটেন্যান্ট জেনারেলের নাম প্রপোজ করেছে মেজর জেনারেল। একজন হচ্ছে মেজর জেনারেল মুশফিক 24 ডিভির, আরেকজন হচ্ছে 10 ডিভিশনের মেজর জেনারেল মিনহাজ 25 লং কোর্সের, যে কমান্ডার অফিসার, ভেরি গুড, বোথ আর ভেরি গুড অফিসার। এই 2 জনের নাম পাঠানো হয়েছে, তাও অলরেডি তো 12-13 দিন হয়ে যাওয়ার কথা। এর মধ্যে মেজর জেনারেল মুশফিককে লেফটেন্যান্ট জেনারেল প্রমোশন অ্যাপ্রুভড এবং তাকে চিফ অফ জেনারেল স্টাফ বানানোর জন্য সরকার থেকে প্রপোজাল পাঠিয়েছে, এবং এই প্রপোজাল জেনারেল ওয়াকার কার্যকর করতেছে না। আমার অ্যাকচুয়ালি ডাউটটা এখানেই যে উনি প্রচার করতেছে সেনাবাহিনী একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, অ্যাট দ্য সেম টাইম গ্রাউন্ডেও তাই হচ্ছে। এটা যদি হয় তাহলে সিজিএস, আচ্ছা, জেনারেল ওয়াকার কাকে সিজিএস চাচ্ছে? জেনারেল মাইনুর, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর, জিওসি আরডপ। মাইনুর এবং মুশফিক দুজনেই আমার কোর্সমেট। মুশফিককে যদি সরকার চায়, এখানে মানে জেনারেল ওয়াকার একটা হার্ড লাইনে গিয়েছে সরকারের এগেনস্টে। আমি আগে বলেছি যে সরকার দুইটা প্যারালাল চলতেছে, একটা জেনারেল ওয়াকারের সরকার আর একটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। সো এইটাতে এত হার্ড লাইন কেন দিচ্ছে, এটা আমাকে অ্যাকচুয়ালি প্রচন্ড মানে অ্যাংজাইটির মধ্যে রাখছে। এটার মধ্যে কারণটা কি আমরা জানি যে এর আগে একটা ইউএন রিলেটেড একটা কনফারেন্সে জেনারেল ওয়াকারের যাওয়ার কথা ছিল, এটা নিয়ে নির্বাচনের আগে জেনারেল ওয়াকার যেন না যায়, এটা নিয়ে আমরা খুব হল্লা মাচিয়েছিলাম, যার প্রেক্ষিতে এই লেফটেন্যান্ট জেনারেল মাইনুল গিয়েছিল ইন্ডিয়াতে যাওয়ার পরে, ওখান থেকে আসার পরে প্রি নির্বাচন একটা প্রেস কনফারেন্সে, যেটা মিলিটারি অপারেশনস ডাইরেক্টর এবং সিজিএস এর কাজ, সিজিএস তখন হাজির ছিলেন, বাট এই ব্রিফিংটা দিয়েছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুল। এবং মানে আমি অ্যাজিউম করতেছি যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকেই সিরিয়াস হিসেবে থাকতে হবে। এটার হার্ডলাইনে যাওয়ার একটাই কারণ হতে পারে, ইফ ইউ হ্যাভ এ ব্যাড ইন্টেনশন, আমি মুশফিককে চিনি, মাইনুরকেও চিনি। মাইনুর ইজ এ লয়াল সোলজার, লয়াল টু জেনারেল ওয়াকার। আর মুশফিক হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তায়। সো একজন সিরাতুল মুস্তাকিম টাইপের অফিসার, আমি এর আগে বলেছি যে মুশফিক অ্যাকচুয়ালি আওয়ামী লীগ আগে প্রমোশন পাওয়ারই কথা না।
একই করছে জিয়াউল হাসানের মতো একটা ওই যেটা জেনারেল ইকবাল করিম বিয়ে বলছে মাথার মধ্যে ইট পাথর, কিছু বোঝানো যায় না। তো ওইরকম একটা অফিসারকে জেনারেল বানাচ্ছে, মুশফিকের মতো একজন সব জায়গায় আউটস্ট্যান্ডিং রেজাল্ট করা একটা অফিসারকে হবে না, এটা হইতে পারে, এই জন্যই তাকে দেওয়া হয়েছে। বাট এখানে সিজিএস দিলে কি সমস্যা? তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেট করা উচিত যে আহ, ভারতের এরা কেন চলে গেল, ভারতের সাথে যে জেনারেল ওয়াকারের একটা কানেকশন আছে, এটা ভারতীয় সেনাপ্রধান বেশ কয়েকবার বলেছেন। তারপরে আমরা দেখেছি যে যে 5 জন জেনারেল ইন্ডিয়াতে পালিয়ে গেছে, এর মধ্যে মেজর জেনারেল কবির, সে আবার গিয়ে রেকি করে আসছে, মানে চাকরিতে থাকা অবস্থায় ইন্ডিয়াতে গিয়ে কোথায় থাকবে না থাকবে রেকি করে আসছে, করে আবার আম, তিনি চলে গেছেন। এবং আমি আগে বলেছিলাম যে এই জেনারেল কবিরই অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারের এগেনস্টে যে হিউম্যান রাইটস ভায়োলেশন যে ইয়াটা হচ্ছে, আদালতে ওখানে সাক্ষী দিয়েছে। সো এই সাক্ষী দেওয়ার কারণেই তাকে ভারতে পালিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে করেন যে আমি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি, আমার রিটায়ারমেন্ট বেনিফিট অফ করছে, কিন্তু ওই 5 জন জেনারেল রিটায়ারমেন্ট বেনিফিট ঠিক আছে, তারা বাংলাদেশে মানে বাংলাদেশের সাথে বেইমানি করেছে, দেশদ্রোহিতা করেছে, কিন্তু সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেনি, এটা হচ্ছে জেনারেল ওয়াকারের আর কি। সো এইটার কারণ কি? এবং এর মধ্যে আমরা অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট দেখেছি আমার দেশের থেকে শুরু করে অনেকের, যে ভারত এই নির্বাচনটাকে ঘিরে কোনো একটা সহিংসতা করবে। এটা নির্বাচনের সময় হইতে পারে, নির্বাচন পরবর্তী হইতে পারে। এবং এটার সাথে এখানে সবচেয়ে দুঃখজনক যেটাই, সেটা হচ্ছে যারা এই ধ্বংসাত্মক কাজগুলো করবে তারা আমাদের দেশেরই লোক। মানে তারা গত 15 বছরে আমাদের ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, আমাদের জেনারেলদেরকে কিনে নিয়েছে। এই জেনারেল ইকবাল করিম ভুইয়া কিন্তু বলেছেন যে কি বলে, আহ, শেখ হাসিনার জন্য প্রফেশনাল অফিসার থেকে, মানে যারা করাপশন করছে এবং লয়াল অফিসার, এরা তাদের জন্য সেফ, তার জন্য সেফ। জেনারেল ইকবাল করিম আরেকটা জিনিস বলেছে যে ডিজিএফআই অফিসের মধ্যে রয়ের অফিস ছিল। ডিজিএফআই অফিসে রয়ের অফিস ছিল সেনাপ্রধান হিসেবে আপনি জেনেছেন। জানার পরে আপনি বিএমএ তে শপথ যে দেশের বিরুদ্ধে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। আপনার জীবন দেওয়া লাগতো না, আপনি যদি না পারতেন শুধু জাস্ট খালি রিজাইন করতেন, এই কজে রিজাইন করতেন, জীবন দেওয়ার দরকার নাই। আপনি একটা প্রতিবাদ করতে চান, আপনি জানেন যে আওয়ামী লীগের নাকি প্রতিবাদ করা ডিফিকাল্ট, বাট এই সেন্সিবল কাজটা করতে পারতেন। যে রিটায়ারমেন্ট, এর মধ্যে আবার আমার কয়েকজন বন্ধু বান্ধব আবার আমাকে ইয়া করেছেন যে আপনিও তো ম্যাডাম খালেদা জিয়ার বাড়ির ওখানে কিছু করতে পারেন না, এটা বুঝতে হবে। আই ওয়াজ এ মেজর যার ওখানে কোনো ছিল অবজারভার হিসাবে, ওইটা একটা আদালতের আদেশ ছিল, স্টেশন হেডকোয়ার্টার কাজ করতেছিল, আমি অবজারভার হিসেবে গেছি। আমার দ্বারা কি ওখানে গিয়ে সম্ভব? এটা একটা, আর আমি ডিনাই করতে পারবো আমাকে যদি কেউ আনলফুল কমান্ড দেয়? দ্যাট ওয়াজ নট আনলফুল কমান্ড। এবং আমি এটার ইয়া ছিলাম, আমি অবজারভার হিসেবে ছিলাম, তো এটার সাথে এটা মিলাই হবে না। আমার পরিচয় যে মেজর একজন জেনারেল, যিনি সেনাপ্রধান, আহ, উনি এটা করতে পারেন না। এনিওয়ে, আমি ইয়াতে আসি যে আমাদের ভিতরে এত লোকজন ঢুকে গেছে, এবং হাদি হত্যা হচ্ছে এটার বড় প্রমাণ। আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে এই ইলেকশন কমিশনার কিন্তু প্রধান কিন্তু বলেছিলেন যে হাদির মৃত্যুটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তারপরে উনি বলেছেন যে কোনো কি বলে, কোনো 400 গজের মধ্যে কোনো ফোন যাবে না, এবং এটার প্রতিবাদ হয়। এখন উনি ওনার ডিসিশন চেঞ্জ করছেন, আলহামদুলিল্লাহ, দিস এ গুড থিং। যদি হতো তাহলে এটার এগেনস্টে আরো স্ট্রং ইয়া হইতো, তো উনি বুঝে গেছে যে এই জিনিসটা উনি আর থামাতে পারবেন না। আমার এটাই মনে হয় যে আমাদের পজিশন হবে যেটা হচ্ছে, যে দলকে জনগণ ভোট দিবে তাদেরকে আমরা সাপোর্ট দিব, আমরা জনগণ হিসেবে সাপোর্ট দিব, যে যাকে, বিএনপি আসুক জামাত আসুক কোনো সমস্যা নাই। কিন্তু আমি আগে থেকে প্রেজুডিস হয়ে আমি আইন শৃঙ্খলা বাহিনী হয়ে যে পুলিশ যে কাজটা করছে ইনকালাব মঞ্চের, এটা তো বোঝা গেছে যে ইস ওয়েল প্ল্যান্ড একটা সিচুয়েশন করা, প্লাস হচ্ছে ভোটারদেরকে ভয় দেখানো। এই যে সেনাবাহিনী 21 জন বাংলাদেশ টাইমসের ইয়াকে ধরে নিয়ে আসলো, আবার ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে আবার বলছে, আপনাদের কি কোনো অত্যাচার করা হয়েছে, আপনাদের কোনো ইয়ে হয়েছে, খারাপ ব্যবহার করেছে? ভাই, আপনি তো তাদেরকে খারাপ ব্যবহার করা হয় নাই, কিন্তু আপনি যে কাজটা করেছেন কোনো আদালতের ইয়া ছাড়া, গ্রেফতারি পরোয়ানা ছাড়া, একটা অফিসে ঢুকে তাদের লোকজনকে ধরে নিয়ে আসেন, ইটসেলফ ইজ এ থ্রেট, ইটসেলফ ইজ এ থ্রেট। অন্যান্য সাংবাদিক মাধ্যম যারা আছে তাদের জন্য থ্রেট। আমরা যদি কোনো কিছু করি তাহলেই তো আসবো। আবার একটা জিনিস দেখেন, এই যে 21 জনকে তুলে নিয়ে আসছে, কয়টা মেইন স্ট্রিম মিডিয়া এটা কভার করেছে দেখেন। এটাই হচ্ছে স্ট্রেংথ অফ সোশ্যাল মিডিয়া। যারা বিএনপির ইয়ারা আছে বলে বেড়ান যে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট গ্রামে-গঞ্জে নাই, এটা 12 তারিখের পরে বোঝা যাবে। বাট আমাদের পয়েন্ট হচ্ছে যে আমরা যে সরকারি আসুক, মানে 12 তারিখে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন দিব, পূর্ণ সমর্থন। এবং এটা নিয়ে আমি বলেছি যে এখন পর্যন্ত জামাত বিএনপির এগেনস্টে ভোট কারচুপির কথা বলতেছে, বিএনপি জামাতের এগেনস্টে করতেছে। এগুলো আমি বলবো যে উম, আহ, নির্বাচন পূর্ববর্তী একটা ইয়ার পরে আরেকটা দলের অপপ্রচার। কিন্তু আমরা অন গ্রাউন্ডে যেটা দেখবো ওইটাই বিশ্বাস করব। এই
সহিংসতার স্কেলটা যদি এক্সট্রিম লেভেলে যায়, যেটাতে আমি মনে করতেছি যে এমন একটা এক্সট্রিম লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে, যেটার জন্য আমরা সরাসরি ভারতের এগেনস্টে দাঁড়িয়ে যেতে পারি, ভারতের বিরোধিতা আরো বাড়তে পারে। এই কারণে ভারতীয় নাগরিকদেরকে তারা নিয়ে চলে আসছে। বাট এটার আরেকটা পয়েন্টও আছে, সেটা হচ্ছে ভারত অ্যাকচুয়ালি 7ই আগস্ট 2024-এর তাদের সমস্ত লোকজনকে নিয়ে চলে গেছে এবং তাদের ফ্যামিলিকে ব্যাক করছে, এরকম তথ্য নাই। সো আমি মনে করি যে তারা একটা জাস্ট সুযোগ নিয়েছে। এবং এটার ভিডিও আমি নিজেই পরবর্তীতে করেছি যে ক্যান্টনমেন্ট থেকে 2টা সেনাবাহিনীর গাড়ি দিয়ে এই রয়্যাল এজেন্ট প্লাস হচ্ছে যারা এখানে ছিল এদের ইয়াকে দিয়ে দিচ্ছে। সো এই মুহূর্তে তাহলে কি হবে নির্বাচন হয়ে যাওয়ার পরে? আর্মি চাচ্ছে, জেনারেল ওয়াকার চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক এবং বিএনপির ক্ষমতার পক্ষে তার আগে ব্রিগেডিয়ার শামসকে লন্ডনে দেখা করা থেকে শুরু করে তার রিসিপশন দেওয়া থেকে শুরু করে প্রতিটা জায়গাতে। বাট গুড থিং ইজ দ্যাট আমরা কিন্তু এটা এই জন্য আমি বলেছি যে সিনিয়র লিডারশিপ আর জুনিয়র লিডারশিপের মধ্যে অনেক পার্থক্য। জুনিয়র লিডারশিপরা যে অবৈধ অস্ত্র উদ্ধার করতেছে গ্রাউন্ডে, আউটস্ট্যান্ডিং। এবং অলমোস্ট আমি তো দেখতেছি, যা দেখতেছি প্রায় সবই হচ্ছে বিএনপির যুব যুব দল, যারা যুবলীগ থেকে আসছে এই জিনিসটা। এই যে অস্ত্র উদ্ধারটা হচ্ছে, দিস ইজ এ ফ্যান্টাস্টিক থিং। এবং এইটার থেকে আমরা জুনিয়র অফিসারদের উপর পূর্ণ ভরসা করি। সো আমি যেটা প্রেডিক্ট করতেছি, মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসবে, এটা চাচ্ছে, জেনারেল ওয়াকার চাচ্ছে, ভারত চাচ্ছে, ভারতীয় মিডিয়া, আওয়ামী লীগ চাচ্ছে, সবাই চাচ্ছে। কিন্তু যদি আমরা অনেকে যেগুলো প্রেডিক্ট করতেছি যে গ্রামে গঞ্জে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপির লোকরা ওখানে গিয়ে বসছে, চাঁদাবাজি কন্টিনিউ করতেছে, বা জীবনমান উন্নত হয় নাই, এটার জন্য বিএনপির ভোট কমে গেছে, এটা কি সত্য? আমরা 12 তারিখে দেখবো। যদি সত্য হয় বা যেটাই হোক, যে দলই আসুক, নির্বাচন পরবর্তী সিচুয়েশন আমাদেরকে কুল থাকতে হবে, সেনাবাহিনীকে কুল থাকতে হবে। আমি আগেই বলেছিলাম যে সেনাবাহিনীর ভিতরে যে আওয়ামী লীগের একটা পুরোনো বয়ান আছে। আওয়ামী লীগ একটা বয়ান দিত যে বাংলাদেশের জনগণ এখনো পিওর গণতন্ত্রের জন্য রেডি না। তারা দিলেই দেখা যাবে যে জঙ্গিবাদকে, ইসলামী ফান্ডামেন্টালিজমের উত্থান ঘটবে। এবং তারা যে বয়ানটা প্রচার করেছে, এখন জামাতের যে উত্থান হয়েছে, এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। এখন মনে করেন সেনাবাহিনীকে কিছু সহিংসতা হইলো, এবং সহিংসতার লেভেলটা আমরা জনগণ ঠিকই বুঝতে পারি যে কোন সহিংসতার লেভেল অ্যাকসেপ্টেড আর কোনটা অ্যাকসেপ্টেড না। আমি বলবো নির্বাচন পূর্ববর্তী যে এখন পর্যন্ত সরকারিভাবে বলা হয়েছে মাত্র 5 জন শুধু নির্বাচন রিলেটেড হত্যা হয়েছে, বাকিগুলো অন্য অভ্যন্তরীণ কোন্দলের জন্য হয়েছে। আমি মনে করি এটা মোটামুটি ঠিক আছে। সো এরকম সিচুয়েশনে আমরা যদি দেখি, মানে সরকার যদি, বিএনপি যদি দেখে যে জামাত চলে আসতেছে, তারা কি কোনো অ্যাগ্রেসিভ অ্যাকশন নিবে কিনা, ইট ইজ এ বিগ কোশ্চেন। এবং আমি অ্যাজিউম করি যে নির্বাচন কমিশন বলেছে 40,000 থেকে 50,000 ট্রুপস লাগবে, সেখানে উনি ভলেন্টিয়ার 1 লাখ দিছে। কি কারণে? শুধু নির্বাচনটাকে সহি করার জন্য, নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য? জেনারেল ওয়াকারের উপরে এই বিশ্বাসটা আমার আসবে না, কারণ উনি মেজর সাদেককে 198 দিন অ্যাবসেন্ট রেখেছিল, এবং ওই সাদেক বিএনপির ক্যাডারদেরকে জঙ্গি ট্রেনিং দিচ্ছিল দেশের নাশকতা তৈরি করার জন্য। সো ওনাকে বিশ্বাস করার কোনো কিছু নাই। সো এটা যদি হয়, আমি জনগণকে প্রস্তুত থাকতে বলবো, সেনাবাহিনীর জুনিয়র অফিসারদেরকে কোনো ট্র্যাপে না পড়ার জন্য অনুরোধ করব। দেশের মধ্যে অস্থিতির হচ্ছে, এটা যদি ক্রাইসিস যতটাই হোক, সেটা যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের সাথে আলোচনার ভিত্তিতে ছাড়া একচেটিয়াভাবে সেনাবাহিনী যদি কোনো দখল গঠন করে, আমি একটা জিনিস বলি, জেনারেল ওয়াকারের আর্মি টেক ওভারই জনগণ মেনে নেবে না। আমি তো নিবই না, জনগণ মেনে নেবে না, কারণ ওনার ট্র্যাক রেকর্ড খারাপ, এটাই হচ্ছে মেইন কাহিনী। উনি নিজের শক্তিতে এখনো নিজের অবস্থান ধরে রাখছে, এবং তাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে ওই আওয়ামী আমলের যে জেনারেলগুলা এবং ওই যারা গুমখুনের সাথে জড়িত হয়ে থাকে। সো আমি মনে করি যে ওই সময় যদি নির্বাচন পরবর্তীতে সহিংসতা বা যে কোনো কিছু দেখা যায়, যেটা ভারত এই কারণেই তাদের লোকজনকে নিয়ে গেছে যে একটা বড় ধরনের কোনো সহিংসতা হতে পারে, এবং এর সাথে যদি মনে করেন যে মানে 400 বছরের মধ্যে যদি ক্যামেরা নিয়ে ফোন নেওয়া নিষেধ যদি হইতো, তাহলে কিন্তু একদম একদম মানে হয়ে যেত আর কি। বাট এনিওয়ে, জনগণকে থামাইতে পারে না। আমি মনে করি যে এর পরবর্তীতে, নির্বাচন পরবর্তীতে কোনো সেনাবাহিনী যদি কোনো টেক ওভার করার চেষ্টা করে, এটা আমাদেরকে স্ট্রংলি রেজিস্ট করতে হবে। আমি সেনাবাহিনীর সদস্য যারা আছে, জুনিয়র লেভেলে যারা আছে, তারা এই ধরনের কোনো অযৌক্তিক ভাবে টেক ওভার, যেটা আমাদেরকে জনগণের মুখোমুখি দাঁড়া করিয়ে দিবে। একটা জিনিস বুঝতে হবে যে আমরা ওই যে বিপ্লবটা হয়েছিল, যে পুলিশ যেখানে বলেছিল যে একটা মরে একটা মারে আর একটাই বাকিগুলো যায় না, ওইটার পরে আমরা এই ইনকিলাব মঞ্চের আক্রমণের সময় দেখেছি অ্যাটলিস্ট 2 জনকে দেখেছি যে পুলিশ পিটাচ্ছে আর সে ওগুলাকে ক্যারি করতেছে না, পিটাগুলা খেয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই জেন জি। এবং আমি মনে করি যে যা আমরা অর্জন করেছি
1,500 মানুষের জীবন দিয়ে এটার ফাইনালি আমার দখল নেওয়ার দিন হচ্ছে 12 তারিখ। আমাদের মতামতের দাম আছে, আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করব তারাই আমাদেরকে শাসন করবে। এইটাই আমাদের হচ্ছে মূল ভিত্তি। সো এটার বিরুদ্ধে যারা করবে জনগণ, আমি মনে করি এটা থামিয়ে দিবে, এবং সেনাবাহিনীর উচিত হবে না জনগণের মুখোমুখি দাঁড়া করাতে, কারণ রক্ত দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে তাদেরকে, এই জেনজি যারা আছে। সো আমি আশা করি আপনারা সবাই ভোট দিতে যান, নিজের পছন্দ মতো ভোট দেন, বাট হা ভোটটা যে দল মার্কাতেই দেন, হা ভোটটা দিয়েন, না ভোট দিয়েন না। আমরা পরিবর্তন চাই। আর হচ্ছে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদেরকে 12 তারিখে প্রস্তুত থাকতে হবে সবাইকে, যাতে আমাদের এই ভোটের অধিকার কোনো উসিলা, কোনো ভারতের কোনো ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্র যারা আছে তারা যে এখনো আমাদের সরকারি বাহিনীগুলোর মধ্যে আছে, এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হাদি। হাদি মারার পরে তাকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে, বা যদি দেশে থেকেও থাকে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে, এতে কোনো ডাউট নেই। সো সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সামনে জেনজিকে স্পেশালি, যে তাদের এই আত্মত্যাগের জন্যই আমরা এখন ভোট দিতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা 12 তারিখে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিব, এবং এই ভোট বানচালের যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দিব।